যখন আপনার টাকার ত্রাণ পড়বে আপনি তাহলে কোন জায়গাতে বরাদ্দ তখন কমাবেন? আপনি কি তখন শিক্ষা স্বাস্থ্যতে কমাবেন? আপনি কি ভর্তুকিতে কমাবেন? নাকি আপনি দায় শোধ করা বন্ধ করে দিবেন? আপনার নাকি আপনি সরকারি কর্মকর্তাদের আয়কে আপনি ঠিকমতো দেবেন না? এমন একটা বাজেট তৈরি করবেন যেই বাজেটটা আপনার বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ। কিন্তু আপনি যে বাজেটটা তৈরি করতে যাচ্ছেন সেটা কি তাই হচ্ছে? আমরা যে লক্ষ্য করছি বিগত তত্ত্বাবধায়ক সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট দেখে আমরা যেই কথাগুলো বলেছিলাম যে গতানুগতিক বাজেট হচ্ছে, সেই কথাটাই আবার পুনরাবৃত্তির দিকে যেতে হতে পারে বলে এখন আমাদের এই আশঙ্কার সৃষ্টি হচ্ছে আর কি। সেটা আমি আপনার উদাহরণ হিসেবে বলি। সেটা হলো যেই বার্ষিক উন্নয়ন কর্মসূচির 40-50% বাস্তবায়ন করা যায়নি, তাকে আপনি আরও 20% বাড়িয়ে দিচ্ছেন, দিয়ে বাস্তবায়ন করার জন্য বলছেন। এবং ওইখানে যে 1500 প্রকল্প আছে তার থেকে আপনি নোংরা পরিষ্কার করলেন না। এইটার মাধ্যমে আপনি পুরনো পরিস্থিতিই কিন্তু নতুনভাবে আবার উপস্থাপন করছেন। আপনি একই রকমভাবে আয়ের দিকেও যেই আয় আপনি আয় করেন তার প্রায় 90%, 95% তিনটি খাতে, বেতন ভাতা, ভর্তুকি এবং দায়শোধ, এই তিনটিতে খাতে আপনার বাকিটা চলে যায়। অর্থাৎ পুরোটাই ঋণ করে আমাদের উন্নয়ন কর্মসূচি পরিচালন করতে হয়। তাহলে সেইখানেও যদি কোনো পরিবর্তন না আসে, বরঞ্চ সেখানেও যদি বাড়তি বাজেট আবার অ্যালোকেট করা, বরাদ্দ করা হয়, অথচ তার জন্য আপনি আয়ের জন্য যেই লক্ষ্যমাত্রা দিচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডকে, তাতে তো পরিপালন করার কোনো সুযোগই তার নাই। 1,00,000 কোটি টাকার উপরে যদি আপনি তাদের আরও বাড়তি আয় করতে বলেন, এটা তো ওনারা করতে পারবেন না। এটা তো এখন আপনাদের সাথে বসে এখনই বলতে পারি আমরা যে 20-25% যে আয়ের প্রাক্কলন করা হয়েছে তা বাস্তবায়ন হবে না। তাহলে এই ক্ষেত্রে কি করার ছিল? আমার সাধারণ কাছে মনে হয় সরকারের পরিষ্কারভাবে বলা উচিত ছিল যে আমি একটি স্থিতায়ন কর্মসূচির ভিতরে যাচ্ছি, যেই স্থিতায়ন কর্মসূচিটা আমার যেইটুকু আয় হবে সেইটুকু আমি ব্যয়ের মধ্যেই থাকবো। এইরকম না আমার ব্যয়কে লক্ষ্য রেখে আমি আয় নির্ধারণ করব যা অনেকখানি কাল্পনিক হবে। আপনাকে প্রকৃত আয়কে বিবেচনায় রেখে যদি আপনি করেন তাহলে আপনি একরকমের বাজেট হয়তো তৈরি করতেন। ওনারা রাজনৈতিক চাপের মধ্যে আছেন, এটা আমরা বুঝি। অনেক প্রতিশ্রুতি পরিপালনের কথা আছে, এটা আমরা বুঝি। পদ্মা ব্যারাজ তো আর এই বছরে হবে না, পদ্মা ব্যারাজ তো আগামী অন্য কোনো বছরে যে এটা হবে। এই 1 কি 2 বছরে ভিত্তিভূমিকে স্থিতায়ন করার জন্য ওনারা সেই কৌশল কিন্তু নিলেন না। এইটা একটা বড় দুর্যোগ হিসেবে থাকবে। এবং এটা যদি না নেন এবং এই ক্ষেত্রে যদি অর্থ আপনার না থাকে, তাহলে আপনি কোন জায়গায় পরবর্তীতে কমাবেন? আমরা বলি এটার ফলে বাজেটের যে অগ্রাধিকারগুলো আপনি ঠিক করেছিলেন এগুলো ঠিক রাখতে পারবেন না। এই যে বলছেন স্বাস্থ্য এবং শিক্ষা খাতে আমি বরাদ্দ বাড়াচ্ছি, যখন আপনার টাকার ত্রাণ পড়বে আপনি তাহলে কোন জায়গাতে বরাদ্দ তখন কমাবেন? আপনি কি তখন শিক্ষা স্বাস্থ্যতে কমাবেন? আপনি কি ভর্তুকিতে কমাবেন? নাকি আপনি দায় শোধ করা বন্ধ করে দিবেন? আপনার তো নাকি আপনি সরকারি কর্মকর্তাদের আয়কে আপনি ঠিকমতো দেবেন না? এই বিবেচনাগুলি, কৌশলগুলো পরিষ্কারভাবে আমরা এখনো দেখতে পাচ্ছি না। এইটা একটা বড় সমস্যা হিসেবে আগামী দিনে থাকবে। অর্থাৎ আপনি যে বাজেটটা করছেন এটা আসলেই বাস্তবসম্মত হচ্ছে, নাকি আপনি অলৌকিক একটি প্রাক্কলন করে, অর্থের প্রাক্কলন করে তার উপরে আপনি ব্যয় কাঠামো দাঁড় করাবেন এবং পরবর্তীতে এটা যদি না মেলানো যায় তাহলে তখন রাতের বেলা টাকা ছাপিয়ে আবার মূল্যস্ফীতিকে বাড়াবেন। অর্থাৎ এই বাজেটের ফলে মূল্যস্ফীতিকে স্থিতিশীল করা যাবে, এই বাজেটের ফলে বিনিয়োগ বাড়বে, সুদের হার কমবে, এই বাজেটের ফলে আপনার কর্মসংস্থান হবে যুব সম্প্রদায়ের এবং একই রকমভাবে জনকল্যাণের কাজগুলো হবে, এই নিশ্চয়তা প্রত্যেকেই এইখানে চাচ্ছে।